হঠাৎ বাড়ির পেছনের জঙ্গল থেকে এক ঝাঁক পাখির ভয়ার্ত চেঁচামেচি শুনে চমকে উঠলাম। পাখিগুলো অমন করে চেঁচাচ্ছে কেন দেখবার জন্য ছাদের ওই দিকে গিয়ে দাঁড়ালাম। আমাদের বাড়ির পেছন দিয়ে একটা সরু ধুলো ভরা রাস্তা এঁকে বেঁকে জঙ্গলের মধ্যে দিয়ে সে দিঘির দিকে গেছে। পাঁচিলের কাছে গিয়ে দেখলাম রাজু ওই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছে, আর গাছে গাছে যত পাখি ছিল সব ওর মাথার ওপর গোল হয়ে ঘুরছে আর কিচমিচ করছে। রাজু কিন্তু সেদিকে তাকাচ্ছে না, হনহন করে হেঁটে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর ৬ষ্ঠ পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর ৬ষ্ঠ পর্ব। আমাদের এই গ্রামে ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে। বিশেষ করে এই সময়ে জোড়া বটতলায় বিরাট মোচ্ছব হয়। মোচ্ছব চলতি কথা, আসল কথা হচ্ছে মহোৎসব, মহা উৎসব। বহুকাল থেকে এই জোড়া বটতলায় এক পক্ষ কাল ধরে মেলা বসে। জোড়া বটের নিচে একটি ঠাকুর আছে। ঠাকুরের বিশেষ কোনো মূর্তি নেই, একটা পাথর আগাগোড়া সিঁদুর মাখানো। এই মেলা উপলক্ষ করে পাশাপাশি গ্রামগঞ্জ থেকে বহু লোক আসে। কাছেই বিরাট একটা দিঘি, সেখানে স্নান করে সবাই জোড়া বটতলায় পুজো দেয়। সেদিন সবাই দিঘির পাড়েই রাধাবাড়া করে খায়। মেলায় নাগরদোলা, সার্কাস, ম্যাজিক এসব থেকে শুরু করে বাদাম ভাজা, পাঁপড় ভাজা সবই থাকে। মিষ্টির দোকানে তো ছড়াছড়ি। সবচেয়ে আকর্ষণের ব্যাপার, এই মেলায় দূর দূরান্তর থেকে দুর্গম পথ পেরিয়ে সাধু সন্ন্যাসীরা আসেন। ভস্মমাখা দেহে কপিন মাত্র পরে তারা ধুনি জ্বালিয়ে সারা রাত ধ্যান করেন। মাঝে মাঝে নাগা সন্ন্যাসীদেরও দেখা যায়। শোনা যায় তারা হিমালয় থেকে নেমে আসেন। এইসব ভিড়ভাট্টা, মেলা, ঠাকুর পুজো, সাধু দর্শন এসব আমার ভালো লাগে না। আমি পুলিশ অফিসার, আগেই বলেছি আমরা সন্দিগ্ধ স্বভাবের। পুলিশের কাজ করতে করতে মনের কোমল বৃত্তিগুলো, ভাবাবেগ সব নষ্ট হয়ে যায়। এখন সব কিছুই হাস্যকর বলে মনে হয়। কিন্তু আমার স্ত্রীর আবার উল্টো। তিনি বাচ্চা ছেলেদের মতো মেলা দেখতে ভালোবাসেন। পুজো না দিলে তার তৃপ্তি নেই। সাধু সন্ন্যাসী পেলেই তাদের পায়ে আছড়ে পড়েন। এখানে মেলা বসছে শুনে স্ত্রী বললেন, আমি যাব। আমি বললাম, যাও, দয়া করে সঙ্গে আমায় যেতে বলো না। স্ত্রী হেসে বললেন, তোমাকে দরকার নেই, আমি নোটন আর সুব্বাকে নিয়ে যাব। সেই ভালো। এই বলে লেখায় মন দিলাম। একটু পরে গৃহিণী ফিরে এসে বললেন, সুব্বা যেতে চাইছে না। বললাম, না গেল তো নাই গেল। বাহ, ছেলেটা এখানকার মেলা দেখেনি, দেখবে না। আমি বললাম, তার যেতে ইচ্ছে না করলে কি করবে? স্ত্রী বললেন, তুমি একটু বলো না। বিরক্ত হয়ে বললাম, ওকে আমি কিছু বলতে পারবো না। অজ্ঞতা গৃহিণী বিমর্ষ মুখে চলে গেলেন। হঠাৎই আমার মনে হলো, রাজু যেতে চাইল না কেন? বাড়িতে ওর এমন কি রাজকার্য আছে? বিকেলে গৃহিণী ফিরে এসে ঘটা করে মেলা দেখার কথা বললেন। অনেক সাধু সন্ন্যাসী দেখেছেন। গুনে গুনে 50 জন সাধুর পায়ে ধুলো নিয়েছেন। খুব ভালো লেগেছে। পরে হঠাৎ গলার স্বর খাটো করে বললেন, সুব্বা তো যাব না বলল, কিন্তু ও গিয়েছিল। আমি ওকে দেখেছি, কিন্তু ও আমাকে দেখেও এড়িয়ে গেল। এর উত্তর আমি আর কি দেব? চুপ করে রইলাম। শুধু বললাম, ও বড় পাকা ছেলে, দিন দিন বেয়ারা হয়ে উঠছে। গৃহিণী আর কিছু বললেন না, চলে গেলেন। মেজ ছোট ভাইরা কেউ নেই।
বাড়িটা বড্ড খালি খালি লাগছে। কলকাতায় দুখানা মাত্র ঘরে আমার সঙ্গে শুধু নোটন আর নোটনের মা থাকে, মাত্র ৩ জন। সে একরকম শুয়ে গিয়েছে। কিন্তু এখানে এত বড় বাড়িতে মাত্র আমরা ৩ জন ছাড়া হতচ্ছাড়া ওই রাজুটা, মোট ৪ জন। বড্ড ফাঁকা লাগছে। এই সময়ে প্রণবেশ যদি এসে পড়তো তাহলে খুব ভালো হতো। বলেও ছিল আসবে, কিন্তু এলো কই? সেদিন বিকেলে ছাদে পায়চারি করছিলাম। সূর্য ডুবে গেছে, কিন্তু অন্ধকার হয়নি। হঠাৎ বাড়ির পেছনের জঙ্গল থেকে এক ঝাঁক পাখির ভয়ার্ত চেঁচামেচি শুনে চমকে উঠলাম। পাখিগুলো অমন করে চেঁচাচ্ছে কেন দেখবার জন্য ছাদের ওই দিকে গিয়ে দাঁড়ালাম। আমার বাড়ির পিছন দিয়ে একটা সরু ধুলো ভরা রাস্তা একে বেঁকে জঙ্গলের মধ্যে দিয়ে সে দিঘির দিকে গেছে। পাঁচিলের কাছে গিয়ে দেখলাম রাজু ওই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছে, আর গাছে গাছে যত পাখি ছিল সব ওর মাথার ওপর গোল হয়ে ঘুরছে আর কিচমিচ করছে। রাজু কিন্তু সেদিকে তাকাচ্ছে না, হন হন করে হেঁটে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমি অবাক হলাম, এই ভর সন্ধেবেলা রাজু জঙ্গলের মধ্যে গেল কেন? কেনই বা পাখিগুলো অমন করে আর্তস্বর চিৎকার করছিল? অনেক ভেবেও কোনো জুৎসই উত্তর খুঁজে পেলাম না। নিচে নেমে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, রাজুকে কোথাও পাঠিয়েছ? স্ত্রী বললেন, না তো। বললাম, তাহলে ওকে জঙ্গলে ঢুকতে দেখলাম কেন? স্ত্রী অবাক হয়ে বললেন, জঙ্গলে? জঙ্গলে কেন যাবে? সেটাই তো আমার প্রশ্ন। আর ও যখন ওই দিকে যাচ্ছিল তখন এক ঝাঁক পাখি ওর মাথার ওপর উড়ছিল আর চিৎকার করছিল। কি যে বলো! ঠিক আছে, ও এলে আমার সঙ্গে দেখা করতে বলো। ও তো বাড়িতেই ছিল, দাঁড়াও দেখছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন আমার গৃহিণী। ৫ মিনিটের মধ্যে রাজুকে নিয়ে ফিরে এলেন। এই তো এখানেই রয়েছে। আমি তো অবাক। ১০ মিনিট আগে ছাদ থেকে ওকে আমি সচক্ষে জঙ্গলে ঢুকতে দেখেছি, এর মধ্যে কখন ফিরে এলো? তবে কি আমি ভুল দেখলাম? এতখানি ভুল হওয়া কি সম্ভব? তবু জিজ্ঞেস করলাম, তুই কোথায় ছিলি? ও ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আমার ঘরে। তুই পেছনের রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাসনি? ও খুব সংক্ষেপে রুক্ষ গলায় বলল, নেহি। আমার বেজায় রাগ হলো, আর সঙ্গে সঙ্গেই রাগ প্রকাশের ছুতোও খুঁজে পেলাম। বললাম, সেদিন তোর মাইজি ওদের সঙ্গে মেলায় যেতে বলল, তুই বললি যাবি না, কিন্তু লুকিয়ে লুকিয়ে একা গিয়েছিলি। অথচ সে কথা বলিসনি কেন? কেন একা একা মেলায় গিয়েছিলি? ও আগের মতোই ঘাড় শক্ত করে শুধু বলল, নেহি। আমার স্ত্রী চেঁচিয়ে উঠে বললেন, তুই তো আচ্ছা মিথ্যেবাদী। আমি নিজে চোখে দেখলাম যেখানে সাধুরা বসেছিল সেখানে ঘুরছিলি, আর বলছিস কিনা। ও ফের ঘাড় নাড়ল, নেহি। স্ত্রী বললেন, তুই ডাহা মিথ্যেবাদী। নোটনকে জিজ্ঞেস করো, সেও দেখেছে। নেহি নেহি। এই বলতে বলতে রাজু যেন পালিয়ে গেল। সেদিন রাত্রে স্ত্রী প্রথম বললেন, শোনো, রাজুকে আমার কেমন যেন লাগছে। আমি চুপ করে রইলাম। স্ত্রী আবার বললেন, কিছু বলছো না যে? হ্যাঁ, কি আর বলবো, আমিও টের পাচ্ছি। ওর ওই রোগা পটকা শরীর নিয়ে দুমদাম করে কাজ করা, ছাদ থেকে লাফিয়ে গাছের ডাল ধরে ঝোলা, ছাদের সরু পাঁচিলের ওপর দিয়ে হাঁটা, হাঁটতে হাঁটতে মস্ত বড় হা করে গোটা পেয়ারা চিবোনো, ওর অস্বাভাবিক চোখ, আমার দিকে অদ্ভুতভাবে তাকানো, মেলায় যাব না বলে লুকিয়ে লুকিয়ে যাওয়া, সন্ধেবেলায় দিঘির পথে জঙ্গলে ঢোকা, ওকে দেখে ভয় পেয়ে পাখির ঝাঁকের তাড়া করা। অথচ ও নাকি জঙ্গলের দিকে যায়নি, ঘরেই ছিল। সবই কেমন যেন রহস্যময়। স্ত্রী শিউরে উঠে বললেন, কি হবে গো, আমার যে কেমন ভয় করছে, ওকে তাড়াও তুমি।
ও নিজে থেকে না চলে গেলে কি তাড়ানো যায়? কোথায় যাবে? স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এত বড় বাড়িতে এভাবে থাকতে আমার খুব ভয় করছে। কেবলই মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। কবে যে ওরা সবাই আসবে? পরের দিন হঠাৎ আমার স্ত্রীর বাপের বাড়ি থেকে ওর এক ভাই এলো। ওর মা খুব অসুস্থ, এখুনি আমার স্ত্রীকে নিয়ে যাবে। আমি শুনে চমকে উঠলাম। ওর মা অসুস্থ বলে নয়, আমাকে একা থাকতে হবে বলে। যাবার সময় স্ত্রী ব্যাকুল হয়ে বললেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে, তোমায় একা ফেলে যেতে কিছুতেই মন সরছে না। খুব সাবধানে থেকো, যত তাড়াতাড়ি পারি চলে আসব। আমি মুখে হাসি টেনে বললাম, হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমি একজন পুলিশ অফিসার, কেউ না থাক সঙ্গে রিভলভার আছে। বললাম বটে কিচ্ছু ভেবো না, কিন্তু নিজেই কি রকম দুর্বল হয়ে গেছি। রিভলভার রিভলভার কি সব ক্ষেত্রে কাজ দেয়? নতুনকে নিয়ে আমার স্ত্রী চলে যাবার পরই আমি যেন কিরকম অসহায় হয়ে পড়লাম। আমি কিছুতেই আর এ বাড়িতে টিকতে পারছি না। কেবলই মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু যেন ঘটতে যাচ্ছে। একটা কথা ভেবে অবাক হলাম, কি অদ্ভুতভাবে একে একে সবাইকে চলে যেতে হলো। ছোট ভাই গেল, মেজ ভাই গেল, শেষ পর্যন্ত আমার স্ত্রী পুত্রও গেল। ব্যাপারটা কি? মনে হলো কোনো অশুভ শক্তি পরিষ্কার মতলব করে একে একে সবাইকে সরিয়ে দিচ্ছে। একটি মাত্রই উদ্দেশ্য, আমাকে একা রাখা। আর তখনই আমার জীবনহানির ব্যাপারে হেরম্ভু জ্যাঠার সাবধানবাণী মনে পড়ল। 1 মাসের মধ্যে জীবন সংশয় হতে পারে। এই সময়টায় যেন কখনো একা না থাকি। কথাটায় তখন গুরুত্ব দিইনি, এখন গুরুত্ব দিতে হচ্ছে, কারণ ভয় পাচ্ছি আমি। আবার এটাও পরিষ্কার নয় কিসের জন্য ভয় পাচ্ছি আমি। এখানে আপাতত একা থাকলেও পাড়া প্রতিবেশী আছে, দুবেলা তারা আমার খোঁজ খবর নেয়, আমিও যাই তাদের বাড়ি। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, বিপদের আভাস পর্যন্ত নেই। যত ভয় শুধু আমার বাড়ির ভেতরেই। এইটুকু নিশ্চিতভাবে বুঝেছি, ওই নেপালি ছোড়াটাই আমার কাছে অস্বস্তির কারণ। ওর হাবভাব চালচলন কেমন যেন অদ্ভুত। তার চোখ দুটো ঠিক মানুষের চোখ নয়, তার চোখের দৃষ্টিতে মরা জন্তুর চাহনি। অথচ সে বাড়ির কাজকর্ম করে, আমার ছেলের সঙ্গে খেলা করে, ঘুড়ি ওড়ায়। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর 6ষ্ঠ পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।